তো লোকসভা পড়ে নিলাম, লোকসভা তাহলে 5 বছরের কথা বললাম, আয়ুষ্কাল 5 বছর, 1 বছর বাড়িয়ে 6 বছর করা হচ্ছে যখন ন্যাশনাল এমার্জেন্সি লেগে থাকে, 352 নম্বর আর্টিকেল লেগে থাকে। ঠিক আছে, মানে এমার্জেন্সি করা বলা হয়েছে, রাষ্ট্রপতি সেটাকে দেখবে। এক্সটার্নাল অ্যাগ্রেশন, ওয়ার আর হচ্ছে আর্ম রেবেলিয়ান যদি চলে তাহলে লোকসভা আয়ুষ্কাল বাড়ানো যেতে পারে। ডিসলভ করা যায়, ঠিক আছে, কখন? যখন প্রধানমন্ত্রী অথবা কাউন্সিল অফ মিনিস্টার বলে দেয় যে কাউন্সিল অফ মিনিস্টার তার যে তোমার মেজরিটি সেটা যদি হারিয়ে দেয় তাহলে ডিসলভ করা যায় লোকসভাকে, রাষ্ট্রপতি করবে এগুলো সব কাজ। আজ পর্যন্ত 8 বার লোকসভা ভেঙেছে, একটু আগেই বললাম। 5ম লোকসভা বেশি দিন টিকেছিল। আর লোকসভাতে যদি লড়তে হয় তাহলে ভোটার লিস্টে যে কোনো রাজ্যে নাম থাকলেই হবে। ভোটার লিস্টে তোমার নাম আছে তার মানে তুমি লড়তে পারবে, যে কোনো জায়গা থেকে তুমি লড়তে পারবে, ঠিক আছে, এই রাজ্যে হোক ওই রাজ্যে হোক যে কোনো রাজ্যে। কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে যে রাজ্যে নাম থাকবে সেই রাজ্য থেকেই তুমি নমিনেট হয়ে রাজ্যসভাতে যেতে পারবে। ঠিক আছে, আমরা এখন পড়ব প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের কথা যদি বলি সেটাও পার্ট 5-এই আমরা দেখছি। এক্সিকিউটিভ হেড বলছি আমরা প্রেসিডেন্টকে। প্রেসিডেন্টের জন্য আর্টিকেল রয়েছে 52 থেকে শুরু করে 62 পর্যন্ত, ঠিক আছে। তাকে ভারতের প্রথম নাগরিক বলা হয়, হি ইজ নোন অ্যাজ দি ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। এটা 52 নম্বর আর্টিকেলেই বলছে। 52 নম্বর আর্টিকেলে আরও বলবে কি, তাকে হেড অফ স্টেট বলবে, অর্থাৎ রাষ্ট্রের প্রধান বলবে। এক্সিকিউটিভ হেডও বলা হচ্ছে, রাষ্ট্রপতিকে এক্সিকিউটিভ হেড বলা হয়। এটা কত নম্বর আর্টিকেলে লেখা আছে? তো 52তেই লেখা আছে। হেড অফ স্টেট বলা হয়, সেটা কত নম্বর আর্টিকেলে লেখা আছে? তো 52তেই লেখা আছে। এবার হচ্ছে ফার্স্ট সিটিজেনও বলছি, সেটা 52তেই বলা হয়েছে। এক্সিকিউটিভ পাওয়ার অফ ইউনিয়ন, অর্থাৎ কেন্দ্রের যে ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত, সেটা 53তে। এক্সিকিউটিভ পাওয়ার যেটা কেন্দ্রের, সেটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে, সেটা 53তে বলা হয়েছে। ইলেকটোরাল কলেজ গঠনের কথা বলা হয়েছে 54 নম্বর ধারাতে বা আর্টিকেলে। ভারতের রাষ্ট্রপতিকে একটা ইলেকটোরাল কলেজের মধ্য দিয়ে অ্যাপয়েন্ট করতে হবে, মানে ইলেকশন করতে হবে, সেটা 54-এ বলা হয়েছে। 54-এ আরও বলা হয়েছে যে ইলেকশন যে লড়বে রাষ্ট্রপতি, তো রাষ্ট্রপতিকে ভোট দেবে কারা কারা, রাষ্ট্রপতিকে ভোট দেয় কারা কারা। রাষ্ট্রপতিকে ভোট দেবে রাজ্যসভার মেম্বাররা, লোকসভার মেম্বাররা, এবং রাজ্যে রাজ্যে যে বিধানসভা আছে তাদের ইলেক্টেড মেম্বাররা। রাজ্যসভার ইলেক্টেড মেম্বাররা, লোকসভার ইলেক্টেড মেম্বাররা, রাজ্য বিধানসভাতে যত ইলেক্টেড মেম্বার আছে তারা সবাই রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করবে, ঠিক আছে, রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয় না কারা? রাজ্যসভাতে ইলেক্টেড 12 জন মেম্বার, এই নমিনেটেড 12 জন মেম্বার রাষ্ট্রপতির দ্বারা, আর লোকসভাতে 2 জন আছে। এই 2 জন আর 12 জন 14 জন রাষ্ট্রপতিকে ভোট দেয় না, রাষ্ট্রপতির ইলেকশনে ভোট দেয় না, ঠিক আছে। কিন্তু রাষ্ট্রপতিকে যদি পদচ্যুত করা হয় 61 নম্বর আর্টিকেল মেনে, রাষ্ট্রপতিকে যদি পদচ্যুত করা হয় তাহলে ওই 12 জন প্লাস 2 জন মেম্বার অংশগ্রহণ করবে, ঠিক আছে। এখন ওই 2 জনের ব্যাপারটা থাকছে না। তাহলে এখন প্রশ্ন হবে যে ভারতের যে পার্লামেন্ট আছে সেখানে টোটাল কতজন মেম্বার রাষ্ট্রপতির দ্বারা মনোনীত বা নমিনেটেড বাই দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? হাউ মেনি মেম্বার্স ইন আওয়ার পার্লামেন্ট নমিনেটেড বাই দি প্রেসিডেন্ট? তো আগে হতো 14, এখন হবে 12। এই 14 জন বা 12 জন মেম্বার রাষ্ট্রপতির ইলেকশনে অংশগ্রহণ করে না, কিন্তু রাষ্ট্রপতিকে যদি অপসারণ করা হয় 61 আর্টিকেল মেনে, তাহলে তারা কিন্তু অংশগ্রহণ করবে। আবার রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যের যে বিধানসভাগুলো আছে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিগুলো যে আছে,
তারা যেমন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে, কিন্তু রাষ্ট্রপতির অপসারণে তারা অংশগ্রহণ করবে না। রাষ্ট্রপতি নির্বাচনে বিধানসভার সদস্যরা অংশগ্রহণ করলেও রাষ্ট্রপতির অপসারণে করে না। ঠিক তেমনি লোকসভাতে এবং রাজ্যসভাতে যে 14 জন মেম্বার নমিনেটেড বাই দি প্রেসিডেন্ট আছে, তারা রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ না করলেও রাষ্ট্রপতির অপসারণে অংশগ্রহণ করে। ক্লিয়ার হয়েছে? এবার তো আরও দেয় কে, যে দিল্লি আর পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, দিল্লি আর পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, এরা কিন্তু রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করে, দিল্লি আর পন্ডিচেরি। 70তম সংবিধান সংশোধন 1992 খ্রিস্টাব্দে হয়েছিল। সেই সময় থেকে বা সেই সময়ের পর থেকে 70তম সংবিধান সংশোধনের পরে 70তম সংবিধান সংশোধনের পরে দিল্লি এবং পন্ডিচেরি রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করে। 70তম সংবিধান সংশোধনের পরে রাষ্ট্রপতি নির্বাচনে দিল্লি এবং পন্ডিচেরি অংশগ্রহণ করে। দিল্লি 1952 খ্রিস্টাব্দে ইউটিস হয়েছিল। আর্টিকেল 55-এ রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটা হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশন। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ইনডাইরেক্ট ইলেকশন, ঠিক আছে। এবার হচ্ছে ভোট ভ্যালু অফ এমপি। এটা আমি এর আগের দিনেও পড়িয়েছিলাম যে এমপিদের ভোট ভ্যালু কি, যে যত এমএলএ আছে এই রাজ্যগুলিতে, যত এমএলএ আছে ওদেরকে ভাগ করতে হবে এমপি দিয়ে। ধরো আমাদের 28টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে যাচ্ছে এমএলএরা আছে, এরা ধরো 10,000 আছে, ধরো 10,000 আছে, আর এমপির সংখ্যা টোটাল যদি হয় ভারতে 800 আছে, এই 800কে ভাগ করি 10,000 দিয়ে, 10,000কে ভাগ করি 800 দিয়ে, তাহলে যেই পাওয়া যাবে সংখ্যাটা, সেটা হচ্ছে এক একটা এমএলএর এমপির ভোট ভ্যালু। সেটা হচ্ছে এক একজন এমএলএর ভোট ভ্যালু। মনে থাকবে কি বললাম তাহলে? যতজন এমএলএ আছে, অর্থাৎ এমএলএ বাই এমপি ইকুয়াল টু হচ্ছে ভোট ভ্যালু অফ এমপি। ক্লিয়ার হয়েছে? এমএলএ বাই এমপি ইকুয়াল টু যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ভোট ভ্যালু অফ এমপি। ঠিক আছে, মনে রাখতে হবে আরও একটা জিনিস, আমাদের যে পার্লামেন্ট আছে, এখন পার্লামেন্টে টোটাল কতজন এমপি আছে? আমাদের পার্লামেন্টে টোটাল কতজন এমপি? পার্লামেন্টে টোটাল এমপি কতজন? 800 জন। 550 জন তোমার হচ্ছে লোকসভা থেকে, 250 জন হচ্ছে রাজ্যসভা থেকে। এবার হচ্ছে লোকসভাতে স্পিকারের কথা আমি বলিনি, স্পিকারের জন্য আরেকটা চ্যাপ্টার রেখেছি আমি। স্পিকার হচ্ছে লোকসভার হেড, মানে লোকসভার চেয়ারম্যান, আর রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে তোমার উপরাষ্ট্রপতি। তো ওটা আমি এর আগের দিন বলেছিলাম, কিন্তু স্পিকার সম্পর্কে বললাম না, কারণ স্পিকার সম্পর্কে আমরা একটা আলাদাই ক্লাস দেব। এমএলএদের ভোট ভ্যালু কি হবে বলো তো? টোটাল পপুলেশন অফ এ স্টেট, ভারতের একটি রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের টোটাল পপুলেশন যত, পশ্চিমবঙ্গের টোটাল পপুলেশন হচ্ছে প্রায় 10 কোটি। 10 কোটিকে ভাগ করব আমরা, আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 295 জন কি রয়েছে, এমএলএ রয়েছে, এটা দিয়ে ভাগ করব। ঠিক আছে, আবার ভাগ করব 1000 দিয়ে। ঠিক আছে, অর্থাৎ টোটাল পপুলেশন বাই টোটাল এমএলএ, টোটাল পপুলেশন অফ এ স্টেট, টোটাল পপুলেশন অফ এ স্টেট বাই এমপি, এই এমএলএ, টোটাল পপুলেশন অফ এ স্টেট বাই এমএলএ, আবার পাশে ভাগ করব 1000 দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে এমএলএদের ভোট ভ্যালু। অ্যাবসলিউট মেজরিটিতে রাষ্ট্রপতিকে নিয়োগ করা হয়। রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করায়? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। যদি না থাকে তাহলে সিনিয়র মোস্ট জাজেস অফ সুপ্রিম কোর্ট। আর্টিকেল 56-এ রাষ্ট্রপতির কার্যকালের সময়কাল ও শর্ত বলা হয়েছে।
রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত থাকে? 5 বছর থাকে। এটা 56 আর্টিকেলে বলা হয়েছে। 56-এ 55-এ কি বলা হলো? রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কলেজিয়ামের মাধ্যমে, আর হচ্ছে এমএলএ এমপিদের ভোট ভ্যালু, ওরাই তো ভোট দেয়, এমএলএ এমপিরা দেয়। কিভাবে দেয় সেটা বলে দিয়েছি, এক একজনের ভোট ভ্যালু কত। আর্টিকেল নাম্বার 57-এ ভারতের একজন ব্যক্তি 2বার রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারে। ভারতে 2বারের বেশি রাষ্ট্রপতি হওয়া যাচ্ছে না। রাজেন্দ্র প্রসাদ এমনই একজন ব্যক্তি যেই শুধুমাত্র 2বার রাষ্ট্রপতি হয়েছে, আজ পর্যন্ত আর কেউ 2বার রাষ্ট্রপতি হয়নি। ঠিক আছে, উপরাষ্ট্রপতি অনেকজন হয়েছে, রিএলেক্টেড অনেকবার হয়েছে, কিন্তু রাষ্ট্রপতি একমাত্র রাজেন্দ্র প্রসাদই 2বার ইলেক্টেড হয়েছে। ঠিক আছে, রি-ইলেক্টেড হয়েছিল একমাত্র রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদকে বিহারের গান্ধী বলা হচ্ছে। গান্ধীজির সাথে চম্পারণ আন্দোলনে যুক্ত হয়েছে। এবার হচ্ছে 1934 খ্রিস্টাব্দে রাজেন্দ্র প্রসাদ জাতীয় কংগ্রেসের অধিবেশনে জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান হয়েছিল। বিহারের গান্ধী রাজেন্দ্র প্রসাদ 34 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান হয়েছিল। আরও একবার হয়েছিল স্পেশাল অধিবেশনে, যখন নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে গেল। তো কলকাতাতে একটা বিশেষ অধিবেশন হয়েছিল, সেই সময় রাজেন্দ্র প্রসাদই চেয়ারম্যান হয়েছিল। বিহারের গান্ধী বলা হচ্ছে। চম্পারণ সত্যাগ্রহে অংশগ্রহণ করেছিল, আরও অনেক কাজ করেছে, পরে আলোচনা করব। আমাদের যে গান্ধীজি আছে, কিন্তু সে বেলগাঁও অধিবেশনে 1924 খ্রিস্টাব্দে বেলগাঁও কর্ণাটকে পড়ছে, জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান হয়েছিল। জাস্ট ঢুকালাম এখানে। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। আর্টিকেল 56-এ এটা বলা হয়েছে। আর্টিকেল 56-এ বলা হয়েছে 58-এ কোয়ালিফিকেশন লাগবে রাষ্ট্রপতি হতে গেলে। কি কি লাগবে রাষ্ট্রপতি হতে গেলে? কোয়ালিফিকেশন কি কি লাগবে আমাদের মোটামুটি সবারই জানা আছে। ভারতের নাগরিক হতে হবে, 35 বছর বয়স হতে হবে, লোকসভাতে এমএলএ হওয়ার মতো যোগ্যতা রাখতে হবে ইত্যাদি। এবার হচ্ছে প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে, লোকসভাতে সদস্য হওয়ার মতো যোগ্যতা রাখতে হবে। এটা রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে লোকসভার সদস্য। আর উপরাষ্ট্রপতি হতে গেলে রাজ্যসভার যোগ্যতা রাখবে। উপরাষ্ট্রপতি হতে গেলে রাজ্যসভার সদস্য হওয়ার মতো যোগ্যতা রাখবে। আর 30 বছর, তার মানে 30 বছর হতে হবে। কিন্তু 30 বছর হলেই উপরাষ্ট্রপতি হওয়া যায় না। উপরাষ্ট্রপতি হতে গেলে 35 বছর বয়স লাগে। ঠিক আছে, আর রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর বয়স লাগে। রাজ্যসভার সদস্য হতে গেলে 30 বছর, লোকসভার সদস্য হতে গেলে 25 বছর। বারবার বলেছি অনেক ভিডিওতে, সিকিউরিটি ডিপোজিট 15,000 টাকা দিতে হয়। আর উপরাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে রাজ্যসভার মতো সদস্য যোগ্যতা লাগবে। আমার যেগুলো বলি না ওগুলো লেখাই থাকে খাতাতে, ওগুলোই বারবার বলে দিলে আমার খাতাগুলোকে রিডিং করে দিলে লেকচার হয়ে যাবে তৈরি। রাষ্ট্রপতি নির্বাচনে যদি কোনো ডিসপিউট দেখা দেয়, তাহলে সুপ্রিম কোর্ট সেটাকে নিষ্পত্তি করে। রাষ্ট্রপতিকে নিয়ে নির্বাচনে যদি কোনো জটিলতা দেখা দেয়, তাহলে সুপ্রিম কোর্ট সেটাকে নিষ্পত্তি করে। কে করে? সুপ্রিম কোর্ট। আর্টিকেল 60-তে কি বলা হয়েছে? ওথ নিবে যে রাষ্ট্রপতি, শপথ, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, CJI, তাই না? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আর হচ্ছে তিনি না থাকতে গেলে জানোই সিনিয়র মোস্ট জাজেস অফ সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে পদত্যাগ পত্র জমা দেয়, আর উপরাষ্ট্রপতি আবার রাষ্ট্রপতিকেই পদত্যাগ পত্র জমা দেয়। উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে দেয়, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে দেয়। স্যালারি 5 লাখ রাষ্ট্রপতির, উপরাষ্ট্রপতির 4 লাখ। 4 লাখই, 4 লাখই। এবার হচ্ছে রাষ্ট্রপতি কত? 5 লাখ বললাম। আর্টিকেল 61 যেটা বললাম এতক্ষণ ধরে বলছিলাম, ইমপিচমেন্ট প্রসিডিওর অফ প্রেসিডেন্ট। রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করে পার্লামেন্ট, তাই না? লোকসভা। এই উপরাষ্ট্রপতিকে যদি ইমপিচমেন্টে করতে চাই আমরা, রাজ্যসভা থেকে প্রপোজাল আসবে। আবার রাষ্ট্রপতিকে যদি ইমপিচমেন্ট করতে যাই, তাহলে লোকসভা এবং রাজ্যসভা যে কোনো জায়গা থেকে প্রপোজাল আসতে পারে। যদি আসে প্রপোজাল,
যে হাউসে আসবে প্রপোজালটা, যে উত্থাপন করা হবে, উত্থাপন করতে গেলে 50 জন এসের এমপির সই লাগে, ঠিক আছে, কোরাম করতে হয়, কোরাম সংখ্যক। রাজ্যসভাতে 25 জন, লোকসভাতে হচ্ছে এরকম প্রশ্ন এসেছে। রাজ্যসভাতে কোরাম হয় কতজন মেম্বার হলে? 25 জন। লোকসভাতে হচ্ছে কতজন? 50 জন। তবে রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি ইমপিচমেন্ট বা কোনো মামলা চালাতে চাই কোনো একটা ব্যাপারে, তাহলে কিন্তু 50 জনের স্বাক্ষর লাগবে এমপির, ঠিক আছে। 5 লাখ স্যালারি বলেছি। ইমপিচমেন্ট করতে গেলে এগুলো করতে হচ্ছে, যে হাউসে উঠবে সেই হাউসে পাস করবে মেজরিটি ভোটে, তারপর অন্য হাউসে আসবে, সেখানে পাস করলে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যাবে। তাহলে উপরাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে হলে রাজ্যসভা থেকে বিল প্রস্তাব আসবে, আর রাষ্ট্রপতিকে করতে গেলে যে কোনো হাউস থেকে আসবে। এই রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে গেলে ওই 14 জন মেম্বার কিন্তু অংশগ্রহণ করবে ইমপিচমেন্টে করবে, ইলেকশনে কিন্তু করেনি, ঠিক আছে। এই লেখা আছে, বিল উত্থাপন করতে গেলে 1/4 সদস্যের সম্মতি লাগে, তারপরে স্পেশাল মেজরিটিতে ভোট হাউসে পাস করাতে হবে, 14 দিন আগে অপসারণের কথা জানিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার রাষ্ট্রপতির যে পোস্টগুলো যদি কোনো কারণে ভ্যাকেন্সি হয়, রাষ্ট্রপতি নাই, তাহলে কে দায়িত্ব নেবে? উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি না দিবে তো থাকলে কে নেবে? তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া না থাকতে গেলে সিনিয়র মোস্ট জাজেস অফ সুপ্রিম কোর্ট, ঠিক আছে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পর্যন্ত সুযোগ পেয়েছে, বাকি নিচের যেটা আছে সিনিয়র মোস্ট জাজেস অফ সুপ্রিম কোর্ট কে হবে না হবে, এটা এখনো সুযোগ পায়নি। ভ্যাকেন্সি কিভাবে হবে? যদি ইমপিচমেন্টের মাধ্যমে অপসারণ করা হয় তাহলে ভ্যাকেন্সি হতে পারে, যদি ইল হয়ে যায়, অসুস্থ হয়ে যায় রাষ্ট্রপতি, তাহলে ভ্যাকেন্সি হবে, যদি ফরেন ট্যুরে চলে যায় তাহলে হতে পারে ভ্যাকেন্সি, 5 বছর পূর্ণ হয়ে গেলে ভ্যাকেন্সি হবে, হঠাৎ করে মারা গেলে ভ্যাকেন্সি হবে, হঠাৎ করে মারা গেলেও ভ্যাকেন্সি হবে। আচ্ছা, একটু আগে পড়লাম আমরা 352 নম্বরে ন্যাশনাল এমার্জেন্সি, 356 নম্বরে স্টেট এমার্জেন্সি,